মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি এবং শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত বিমানবন্দর থেকে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার এবং 1টি অ্যারাইভেল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার 1টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে মাস্কাট থেকে আসসালাম এয়ারের ফ্লাইট সকাল 8:15টায় অবতরণ করে যাত্রী নিয়ে 9:30টায় মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে চলমান পরিস্থিতিতে এ পর্যন্ত 25টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার এবং 1টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী 1টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ অদ্য সকালে মোট 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং তার বাইরে মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইট OV401 আজ সকাল 8:15 ঘটিকায় অত্র বিমানবন্দরে অবতরণ করেন এবং পুনরায় যাত্রী নিয়ে 9:30 ঘটিকায় অত্র বিমানবন্দর থেকে OV402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেন। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি এবং শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। হামলার জেরে শাহজালাল বিমানবন্দরে এই পর্যন্ত 74টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সহকর্মী শাহজালাল জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে বড় ধরনের প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নিরাপত্তাজনিত শঙ্কায় শনিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট 74টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানগামী বেশিরভাগ ফ্লাইট স্থগিত রাখতে হয়। এতে হাজার হাজার প্রবাসী কর্মী ও ভ্রমণপ্রত্যাশী যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। টিকিট রি-ইস্যু, ফ্লাইট পুনর্নির্ধারণ আর আবাসন সংকটে অনেকে দিশেহারা হয়ে পড়েন। আমাদের টিকিট ছিল আমিরাত এয়ারলাইন্সে। পরবর্তীতে যখন জানলাম যে আমিরাত এয়ারলাইন্সে যাওয়া খুব কঠিন ব্যাপার, আরো সময় সাপেক্ষ ব্যাপার, এরপর পরবর্তীতে আমরা আবার এই ইউএস বাংলার টিকিট নিয়েছি। শনিবার ও রোববার টার্মিনাল জুড়ে ছিল দীর্ঘ সারি আর উৎকণ্ঠা। কেউ জরুরি কাজে বিদেশগামী, কেউ বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। দাম্মাম যাচ্ছি সৌদি আরব, আর ফ্লাইট হচ্ছে আপনার 2:30 মিনিটে। এখনো ক্যান্সেল হয় নাই, তো আশা করি চলে যেতে পারবো, আর ক্যান্সেল হলে বাড়ি চলে যেতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজরি অংশে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী এবং চালকদের। গজরিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শওকত হোসেন জানান, সোমবার মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ শুরু হয়। সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজরিয়া অংশেও ছড়িয়ে পড়ে। গজরিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শওকত হোসেন আরও জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের দিক নির্দেশনায় নগরীর অপরাধ দমনে একযোগে 10টি স্থানে বিশেষ অভিযান শুরু করেছে সিএমপি। গতরাত 12টার দিকে 10টি দলে ভাগ হয়ে নগরীর বিভিন্ন এলাকায় একসঙ্গে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের নাম দিয়েছে এস ড্রাইভ। এর আগে গতরাত 11:30টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে অভিযানের ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। তিনি জানান, অপরাধীদের আস্তানা, অস্ত্র এবং মাদকের সম্ভাব্য স্পটে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে নগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় নেতৃত্ব দেন ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করেছে জনমনে স্বস্তি দেওয়ার উপলক্ষে। আমাদের ছিনতাই প্রতিরোধ, মাদক প্রতিরোধ এবং সকল প্রকার ক্রাইম প্রিভেনশন করার লক্ষ্যে আমাদের এই অভিযান।
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লিংক রোডে এই অভিযান পরিচালনা করেন জেলা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হামিদ সহ সঙ্গীয় ফোর্স। অভিযানে প্রায় শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় 4টি যানবাহনে কাগজপত্র না থাকায় ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়। জেলা পুলিশের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্তা। গাজীপুরের শ্রীপুরে জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত চোক্কার খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে শ্রীপুরে পৌঁছলে গাজীপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খালের বর্তমান অবস্থা, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীদের অবহিত করেন। খালটির উন্নয়ন এবং সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের দাবি গ্রহণের দাবি জানান তারা। পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী জানান, খালটি খননে ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ সহ বিশিষ্টজনেরা। শুধু 1000 না 1000 এর আগে নির্বাচিত সরকার ছিল না, এই জন্য এই ধরনের প্রস্তাব আসতে পারে। নির্বাচিত সরকারের কাজ হলো জনগণের পাশে থেকে এই উদ্যোগটুকু নেওয়া, সেটা আমরা গ্রহণ করি। মানিকগঞ্জের সিংড়াইয়ে কাশেদ আলী হত্যা মামলায় আপন ভাই বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হোসেন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত হলেন সিংড়াইর উপজেলার কানাইনগরের শাহিদা বেগম এবং লিয়াকত আলী। দণ্ডিতরা সম্পর্কে আপন ভাই বোন। শেরপুরে একটি ভাঙ্গারির দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি পাঠ্য বই জব্দ করেছে প্রশাসন। রবিবার গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর প্রায় 8,000 সরকারি বই জব্দ করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা গিয়ে ভাঙ্গারি দোকানটি সিলগালা করেন। এ বিষয়ে সদর থানার SI সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যান গাড়ি সহ নতুন বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জানান, এই ঘটনাটি তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিবাদমান পুকুর নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 8 জন। নিহতরা হলেন ইসমাইল হোসেন এবং আব্দুল সালাম। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, সরকারি একটি খাস পুকুর নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে 2 জন মারা যায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নাটোরের সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চলন বিলের হাঁসের খামারিরা। আগে ডিমের পাইকারি দাম প্রতি পিস 15 থেকে 20 টাকায় বিক্রি হতো। এখন ডিমের দাম কমে গিয়ে বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। চলন বিলের বৃহত্তম হাঁসের ডিমের হাট সিংড়া গিয়ে দেখা যায় হাঁসের বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে 10 টাকা পিস আর ছোট ডিম বিক্রি হচ্ছে 8 থেকে 9 টাকা পিস। তবে রমজান মাস পর ডিমের দাম বাড়বে বলে আশাবাদী আড়তদারদের। ডিমের দাম এত কম যে প্রচুর খামারে আমরা লসে পড়ে গেছি। রোজার মাস বেচা বিক্রি কম, সামনে বাজার আলো দিলে বাড়ার সম্ভাবনা আছে। কৃষকেরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা খাবারের দাম সেই হিসেবে ডিমের দাম খুবই কম। অব্যবস্থাপনা এবং তদারকির অভাবে মাদারীপুরে দখল হয়ে গেছে জেলা পরিষদ কর্তৃক নির্মাণ করা সবগুলো যাত্রী ছাউনি। যাত্রীদের সুবিধার্থে এগুলো নির্মাণ করা হলেও সেখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে কিছু অসাধু লোক। রক্ষণাবেক্ষণের অভাব মিলছে না কোনো সেবা। অপেক্ষমান যাত্রীদের জন্য নির্মিত ছাউনিগুলো এখন দোকান আর ময়লা আবর্জনার স্তূপ। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন স্বপ্ন বমনী।
বাসের জন্য যাত্রীদের ঢাকা বরিশাল মহাসড়কের উপরেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টিতে অপেক্ষা করতে হয়, অথচ যাত্রীদের জন্য নির্মিত ছাউনিগুলোতে বসে আছেন দোকানদাররা। আবার কোনোটি এখন ময়লার ভাগার। মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ বাসস্ট্যান্ডে জেলা পরিষদ থেকে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। বছর না ঘুরতেই সেটি দখল নেয় অসাধুরা। সেখানে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ সেলুন, ওষুধের ফার্মেসির মতো একাধিক দোকান। এটা হচ্ছে যাত্রী ছাউনি, এখান থেকে পানি পড়ে তলাতে উপরে হচ্ছে প্লাস্টার খুলে খুলে পড়ে, লোক বসতে পারে না। ছাউনিটা খুব ভালো না, যাত্রী আইয়া হেলে বসতে পারে না, বাইরে দাঁড়াই থাকে, ঠিক আছে, এইটা কেউ চোখে পড়ে না। মানুষের গায়ের উপর পানি পড়ে, বৃষ্টিতে ভেজে যায়, উপরের থেকে পাথর চুনা খসে গায়ে পড়ে। একই অবস্থা সদর উপজেলার কলাবাড়ি সহ জেলার সবগুলো যাত্রী ছাউনির। ময়লা আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ। আবার কোনো কোনো ছাউনি রক্ষণাবেক্ষণের অভাবে ধরেছে ফাটল, ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কলাবাড়ি বাস স্ট্যান্ড, এটা হলো যাত্রী ছাউনি। অনেক সময় দেখা যায় লোকজন বৃষ্টি হইলে এখানে দাঁড়ায়, কিন্তু ওই যাত্রী শ্রেণীর ভিতর থেকে ছাদ ফেটে পানি পড়তেছে, লোকজন বসতে পারে না। মানুষ দূর দূরান্ত থেকে আসবে এখানে বসার জন্য, এই জন্য যাত্রী শ্রেণীটা বানানো হয়েছে। কিন্তু এখানে যে অবস্থা, তো মানুষ বসা তো দূরের কথা, মানুষ দাঁড়াইতেই পারতেছে না। বসার জন্য কোনো ব্যবস্থা বুঝতে নাই, তো বাসের জন্য দাঁড়িয়ে থাকা লাগে। এমন পরিস্থিতিতে যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করার পর সংস্কার করে পরিপূর্ণভাবে পুনরায় চালুর আশ্বাস কর্তৃপক্ষের। বেশ কিছু একটু ঝামেলাও, যে আমরাও যাচ্ছি ছেড়ে দিচ্ছে, তারপর আমরা চলে আসছি, কিছুদিন পরে আবার নিচ্ছে। তো আমরা এই সংস্কার করার পরে, যেহেতু একটু সংস্কারও করা নাই, এই কারণে আমরা খুব জোরাজোরি করছি না। আমরা সংস্কার করার পরে এটা একটা ব্যবস্থা নিব, যেন লোকজন ওখানে আসলে তাদের সেবাটা পায়। শবনম অবনী, মাই টিভি। এবার আমাদের কৃষি। অনুকূলে থাকায় চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভালো হয়েছে, তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সাদিয়া হক মৌ। পদ্মা যমুনা বেষ্টিত মানিকগঞ্জ জেলার 7টি উপজেলায় কম বেশি পেঁয়াজের আবাদ হলেও হরিরামপুর ও শিবালয় উপজেলায় বাণিজ্যিকভাবে আবাদ বেশি হয়। চাষিরা জানায়, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। ফলে বাজার মূল্যের তুলনায় খরচ বেশি হওয়ায় বিঘা প্রতি লোকসানের আশঙ্কাও করছেন তারা। অনেকেই আগামী মৌসুমে বিকল্প ফসলের চিন্তাও করছেন। দাম নাই তো, আজকে 1100 টাকা, এই বিজাগা সেটা কি হয়? আমরা পেঁয়াজের দাম পাইতেছি না, তো আমরা গৃহস্থ কেমনে বাঁচমু? চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭,৫৬৪ হেক্টর, তবে আবাদ হয়েছে ৮,০৯৮ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩০ হেক্টর বেশি। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৩,৫৩৫ হেক্টর এবং হালি পেঁয়াজ ৪,৫৬৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। এত টাকা খরচ করে যদি ১ বিঘা জমিতে ২০-৩০ হাজার টাকা লাভ না হয়, তাহলে আসলে কৃষি কাজ করে কোনো লাভ নাই। এভাবে দাম থাকলে কৃষকের পেঁয়াজ চাষ বাদ দিয়ে দিবে। এ বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন, মুড়িকাটা পেঁয়াজের দাম কম থাকলেও হালি পেঁয়াজের ভালো বাজার থাকলে চাষিরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। মুড়িকাটা পেস্টি করার পর সাথে সাথে আবার সেই জমিতে হালি পেঁয়াজ করে থাকে, যার জন্য ওই পেস্টি দিয়ে তাদের লাভ হয়ে যায়। তা আমরা আশা করছি যে সামনে যে আমাদের যে হালি পেঁয়াজ ৪,৫২১ হেক্টর জমিতে উৎপাদন হবে, ভবিষ্যতে আমাদের দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না। তবে ভরা মৌসুমে বিদেশি পেঁয়াজ আমদানি নিয়ন্ত্রণ করা গেলে ন্যায্য মূল্য নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা মানিকগঞ্জের পেঁয়াজ চাষিদের। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। ইরানে মার্কিন নৃশংস হামলার প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় পিকচার প্যালেস মোড়ে মহানগর ইমাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে খুলনা মহানগর ইমাম পরিষদের বক্তৃতা করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতি জাকির হোসাইন। অনতিবিলম্বে ইরানে হামলা বন্ধের জন্য জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে 10টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি। ভোর 6:30 থেকে সকাল 8টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে 53 বিজিবির বিশেষ টহল দল অভিযান চালায়। সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম থেকে 8টি এবং চরবাগডাংলা ইউনিয়নের চাঁচুরচর গ্রাম থেকে আরও 2টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 22 লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক এবং তৎপর রয়েছে। রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরে স্বপ্নডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। রবিবার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসক সুলতান আক্তার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ আল মাহমুদ খোয়াম বলেন, প্রতিবন্ধী শিশুদের করুণা নয়, অধিকার ভিত্তিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। উদ্বোধন শেষে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বরগুনা অফিস। সোমবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক তাসলিমা আক্তার ক্ষতিগ্রস্ত 18টি পরিবার সদস্যদের হাতে মোট 46 লাখ টাকার মঞ্জুরিকৃত চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক সহ অন্যান্যরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের প্রথম দিন থেকে শুরু করে প্রতিদিনের ইফতার বিতরণের অংশ হিসেবে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন নেত্রকোনা জেলা যুব দলের সাবেক সহসভাপতি এবং জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। ইফতারের পূর্ব মুহূর্তে নেত্রকোনা পৌর শহরের শ্রমিক অফিস এলাকায় মিফতাহুল উলুম মাদ্রাসা গেটের সামনে সড়কে ইফতার বিতরণ শুরু করেন। পরে পৌর শহরের বিভিন্ন এলাকায় মোট 550 জনের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। পরে পথচারীদের সাথে ইফতার করেন। চট্টগ্রামের রাউজানে 5 শতাধিক অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার শাহনগর, সাপলঙ্গা, ছত্রপাড়া এবং দলিলাবাদ দায়রা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার সভাপতি নুরুল আনোয়ার এবং মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম এবং শূন্য স্কুল বহির্ভূত শীর্ষক প্রচারণা কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলি তেরেজা কস্তার সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ করিম মাহমুদ লিমন। অনুষ্ঠানে উপজেলার গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 4.5 শতাধিক নিবন্ধিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মমতাময়ী মা হুরুন নাহার রশিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। তার মৃত্যুতে শোকাহত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবির, মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, ঢাকা 20 আসনের সংসদ সদস্য তমিন্দুজ্জিন সহ আরও অনেকেই।